আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আপনারা সবাই জানেন যে আমাদের এই চ্যানেলটি নতুন। এই চ্যানেলে প্রথম ভয়েস ক্লিপ পাঠিয়েছেন আমাদের এক ভাই, মেহেদী হাসান ভাই। উনি প্রবাসী কুয়েত থেকে পাঠিয়েছেন। আজকে ওনার ভয়েস ক্লিপ আপনারা শুনতে পাবেন। আর আমাদের এইভাবে আপনারা ভয়েস ক্লিপ আর ইমেল পাঠিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা প্রচার করার চেষ্টা অবশ্যই করব। আর আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ঘটনা আপলোড হলে আপনারা সাথে সাথে পেয়ে যান। আর আমাদের আসলে দেশে পরিস্থিতি তেমন ভালো ছিল না, এই জন্য আমাদের একটু লেট হয়েছে গল্প আপলোড দিতে। যাই হোক, এখন আমরা আমাদের প্রথম যেই ঘটনা সেটা আপনারা শুনতে পাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। আমার হোম টাউন হচ্ছে টঙ্গী, গাজীপুর। বর্তমান আমি কুয়েত প্রবাসী। কুয়েতে আমি গাড়ি চালাই। তো আমি দেশের বাইরে আসছি বেশি দিন হয় নাই, মাত্র 6.5 মাস। তো বর্তমানে যেহেতু আমার বয়স 27 বছর, তো ধরেন 26 বছরই আমি দেশে কাটাইছি। তো দেশে কাটানোর সময় আমার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে গেছে, যেটা অপ্রত্যাশিত ঘটনা। আর এগুলাকে আসলে যারা এসব বিষয়ের সামনে পড়ে বা হয়ে যায়, একমাত্র তারাই বলতে পারবে যে এই পরিস্থিতিগুলো আসলে কিভাবে মোকাবেলা করতে হয় বা তখন কেমন লাগে মোকাবেলা করার সময়। তো তেমনই একটা ঘটনা, যেটা আমার জীবনের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ঘটনা, সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব। এবং আমার এই গল্পটা যদি আপনি প্রচার করেন, সবাইকে শোনার সুযোগ করে দেন, ইনশাল্লাহ আমার সাথে আরো যে ঘটনাগুলো ঘটেছে আমি সেগুলো আপনাকে পাঠানোর চেষ্টা করব। তো ভাইয়া, ঘটনা হচ্ছে আমি একজন ট্রাভেলার বা ভ্রমণ পিপাসু। বাংলাদেশের 64টা জেলায় আমি ঘুরেছি। 64 জেলায় আমি আমার পদচারণা, আমি আমার পা ফেলেছি 64 জেলায়। সে সুবাদে আমি অনেক ঘোরাঘুরি পছন্দ করি। তো এই ঘুরতে ঘুরতে, তো আমার এক ভাই আছে পরিচিত, যিনি আসলে বাস চালাতেন। তো সেই হিসাবে ঘুরতে ঘুরতে তার সাথে পরিচয়। তো তিনি একদিন আমাকে ইনভাইট করলেন তার বাড়িতে যাওয়ার জন্য। তো তার বাড়ি হচ্ছে আপনার চট্টগ্রাম জেলার কাঠের দোকান। কাঠের দোকান নামে একটা জায়গা, সেটা সম্ভবত রামগড় রামগড়ে পড়ছে, মানে খাগড়াছড়ি। আপনি বারোয়ের হাট থেকে খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তাটা আছে, সেই রোড বরাবর গেলে সামনেই কাঠের দোকান নামে একটা জায়গা। সেখানে ড্রাগন টি একটা চা বাগান আছে। সেই চা বাগানের ঠিক দক্ষিণ পাশে যে গ্রামটা, পাহাড়ি গ্রাম, সেই গ্রামের বাসিন্দা সে। তো ওনার নাম হচ্ছে হারুন। তো উনি আমাকে যখন ওনার বাড়িতে ইনভাইট করলেন, তখন আমি রাজি হয়ে গেলাম। রাজি হয়ে আমি দুপুর নাগাদ আমার বাড়ি থেকে রওনা দেই। রওনা দেওয়ার পরে মাগরিবের ঠিক 15 মিনিট আগে আমি তার বাড়ির সামনে যে ড্রাগন ট্রি যেটা আছে, মানে যা চা বাগান যেটা আছে, ওটার সামনে বাস থেকে নেমে তার সাথে কুশল বিনিময় করি। করার পরে আমরা যখন ওনার বাড়ির দিকে যাচ্ছিলাম, ওই সময়টাতেই মাগরিবের আজান হইতেছিল, মানে মাগরিবের আজান অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু মেন রোড থেকে ওনার বাড়ি খুবই কাছে, তো আমার যাইতে হয়তো বা 3 মিনিটের মতো সময় লাগছে। তো যেহেতু সারাদিন অনেক ঘোরাঘুরি করছি বা ঢাকা থেকে আসতে ক্লান্ত হয়ে গেছি, সেই কারণে আমার গোসল করার প্রয়োজন ছিল।
তো ওনার বাড়িতে আমি আমার কাপড় চোপড়গুলো রেখে ওনাদের একটা লুঙ্গি নিয়ে আমি গোসলখানায় যাই। এবার গোসলখানা বলতে আমি একটা ডিটেলস দিই আপনাকে। যেহেতু এটা পাহাড়, ওনাদের বাড়ি ওনাদের বাড়ি বলতে ওনাদের যে ঘর, যেহেতু আমি এখানে সেখানে নতুন এবং মাগরিবের আজান দিয়ে দিয়েছে, মানে পাহাড়ে কিন্তু সন্ধ্যা অনেক আগেই নামে। তো সন্ধ্যা আগে নামার কারণে ওখানে সম্পূর্ণ অন্ধকার ছিল। তো ওনাদের আশেপাশে আরো কি ঘর আছে কিনা বা বাড়ি আছে কিনা বা পাহাড় কতটুকু বিস্তৃত সেটা কিন্তু আমার জানা নাই, কারণ যেহেতু আমি দেখিনি আগে। তো ওনাদের ঘরটা ছিল, ঘরের মেন যে দরজা সেটা ছিল পূর্বমুখী, এবং ওনাদের যে গোসলখানাটা হচ্ছে আপনার নিচে ফ্লোরটা পাকা আর চারপাশে হচ্ছে খোলা। এটা ছিল ওনাদের ঘর থেকে সম্পূর্ণ পশ্চিমে। তো আমি রুম থেকে বের হয়ে ঘরের উত্তর সাইড দিয়ে গিয়ে পশ্চিম পাশে আমি ওই গোসলখানায় যাই যে গোসল করার জন্য। আমি একাই যাই, মানে উনি আমাকে আগে সেখানে গোসলখানার সামনে দিয়ে ওনারা ঘরে চলে আসছে, হারুন ভাই ঘরে চলে আসছে। তো আমি ওইখানে গোসল করতেছি। আমি যখন গোসল করা শুরু করলাম, তারপরে মানে এমন একটা করুণ সুর, মানে এরকম কোনো পশু পাখির ডাক বা এরকম সুর আমি কখনো শুনি নাই। এমন একটা করুণ সুর মানে পাহাড় থেকে ভেসে আসতেছিল ভাই, মানে শুনে আমার কাছে কেমন যেন আমি একটা ঘোরের মধ্যে পড়ে গেছি। এই করুণ সুরটা, মানে এমন সুর আমি কোনো প্রাণী, কোনো মানুষ বা মানে আমার জন্মের পর থেকে এমন কোনো সাউন্ড আমি শুনি নাই, কোনো হরর ফিল্মেও শুনি নাই। আমার এমন একটা সাউন্ড, যে সাউন্ডটা শুনলে মানে যে কোনো মানুষ একটা ঘোরের মধ্যে চলে যাবে, যেটা আমি কি শুনতেছি, মানে ভিতরে একটা মানে ভালো লাগার মতো কাজ করে সুরটা এমনিতে অনেক ভয়ানক, বাট শুনলে ভালো লাগে। তো যাক, ওইটাও আমার কানে বাজতেছে, আমি গোসল করতেছি। তো একটা সময় সাউন্ডটা বন্ধ হয়ে যায়, শব্দটা বন্ধ হয়, এবং এরপরে আমার থেকে প্রায় ধরেন 30 হাতের মতো জায়গা আরেকটু পশ্চিমে হঠাৎ করে, আপনারা যারা গ্রামের বাড়িতে থাকেন বা গ্রামের বাড়িতে যারা থাকে, মাটির চুলায় আগুন ধরানোর আগ মুহূর্তে অনেক সময় যে ধানের যে খড় আছে, খড় কিংবা আপনার নারকেল গাছের পাতা বা সুপারি গাছের পাতার মধ্যে কিন্তু আগে আগুন ধরানো হয়, বাইরে থেকে আগুন ধরিয়ে তারপর ওটা চুলার মধ্যে দেওয়া হয়। তো ওই নারকেলের পাতা বা খড়ের মধ্যে আগুন ধরালে প্রথম যেভাবে আগুনটা জ্বলে ওঠে না, অল্প আগুন থেকে বেশি আগুন যেভাবে হয়ে ওঠে, মানে আগুনটা বিস্তৃতি পায়, আমার পশ্চিম পাশে ঠিক এইভাবেই আগুনটা বিস্তৃতি পাইল ওই সাউন্ডটা হওয়ার পরে। বিস্তৃতি পাওয়ার পরে আমি যেহেতু সেখানে নতুন, আমি তো ওই ওনাদের বাড়িঘরের আশেপাশে কিছু দেখিনি। তো প্রথম অবস্থায় আমার মনে হয়েছে যে হয়তো আশেপাশে কোনো ঘর আছে, তো ঘরে হয়তো বা ওনারা চুলা জ্বালাচ্ছেন, রাতের খাবার তৈরি করবে, সেই জন্য হয়তো বা আগুন জ্বালাইছে। আমি তো আমার গোসল করতেছি। তো দেখা যায় একটা সময় পরে আমার শরীরে সাবান লাগানো হলো, আমি আবার গোসল পানি ঢাললাম শরীরে, কিন্তু ওই আগুনটা ওই অবস্থাতেই মানে স্টিল দাঁড়ায় আছে, এটা কোনো নড়াচড়া নাই। তখন যেহেতু 2-3 মিনিট পার হয়ে গেছে, তখন আমার মনের মধ্যে একটা সন্দেহ জাগে যে এটা কি, যদি এটা আদৌ কোনো চুলার আগুন হইতো, 2-3 মিনিট তো কেউ চুলার আগুন ধরে জ্বালায় রাখে না, বা এতক্ষণ এটা জ্বলেও না ঘরের আগুন। তো তখন আমার মনের মধ্যে সন্দেহ হইলো যে এটা হয়তো আমরা অনেক সময় বলি পেতনি, যেটা মাগরিবের সময় এক তাল গাছ থেকে বা এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করে, এটা পেতনি। তখন আমার মনের মধ্যে সন্দেহ হইলো যে হ্যাঁ, এটা পেতনি হইতে পারে। তারপরেও আমি শিওর হওয়ার জন্য আমি কি করলাম, আমার যেহেতু গোসল শেষ, তারপরেও আমি আবার শরীরে সাবান লাগাইলাম। আমি আবার শরীরে সাবান লাগাইছি, লাগায় আবার আমি গোসল করতেছি, এবং এটার দিকে আমি আর চোখে তাকাইতেছি, ওই জন্য বুঝতে না পারে যে আমি তাকে দেখতেছি। একটা সময় আরো যখন 2-3 মিনিট চলে গেল, তখন আমি আরেকটা বিষয় খেয়াল করলাম যে আগে ছিল এটা আমার কাছ থেকে 30 হাত দূরে, কিন্তু এখন আমি দেখতেছি যে এটা আমার কাছ থেকে 20 হাত দূরে, মানে ক্রমশ এটা কিন্তু আগে আসতেছে।
এতক্ষণ যেটা আমি ফলো করিনি। তো ভাই এখন মনের মধ্যে আমার আরেকটু ভয় ঢুকে গেল যে হ্যাঁ, এটা আদৌ পেতনি, এটা 100% শিওর, এবং এটা আস্তে আস্তে সামনে আসতেছে। তখন আমি কি করলাম, আমি গোসল করতেছি ঠিকই, মানে গোসলের সেটা অভিনয়, আর চোখে তাকাই আছে এক দৃষ্টিতে যে ওটা আসলে কি করতেছে। তখন আমি দেখলাম যে এটা আস্তে 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 এমন ভাবে অগ্রসর হইতেছে আমার দিকে, মানে যেন কোনো সাধারণ মানুষ একবার তাকাইলে কিন্তু বুঝবে না যে এটা অগ্রসর হইতেছে। তো আমি যখন দেখলাম যে এটা আমার প্রায় 10-12 হাতের মতো কাছে, মানে আনুমানিক 20 ফিট, আনুমানিক 20 ফিট ওর আর আমার দূরত্ব, তখন আমি চিন্তা করলাম যে এতক্ষণ যা হওয়ার হয়েছে, তো এখন যেহেতু সে আমার কাছ থেকে 20 ফিট দূরত্ব, আর আমার কাছ থেকে ঘরের দূরত্ব প্রায় 30 হাত, ধরেন 50 ফুট, এখন যদি ও আমার উপর আক্রমণ করে, আমার এখন কিন্তু ঘরের দিকে যাওয়া সম্ভব না, দৌড় দিয়ে পালানো সম্ভব না। সেই কারণে তখন আমি যার বাসায় গেছি, হারুন ভাই, সে হারুন ভাইকে ডাক দিলাম। হারুন ভাইকে যখন আমি একবার ডাক দিছি, দেখি মানে ওনার ঘর থেকে কোনো সারা শব্দ নাই, মানে উনি শুনে নাই। তখন তো আমার হঠাৎ করে মানে পেটে চিপ দিয়ে দিল যে আমি ডাক দিলাম, উনি শুনলো না। তখন আমি দ্বিতীয়বারের মতো আবারও ডাক দিলাম অনেক জোরে, এই হারুন ভাই, না, এইবারও শুনে নাই। এখন তো মনে করেন আমার শরীর দিয়ে একদম মানে ঘাম টাম বেরো শুরু হয়েছে, মানে আমি গোসল করতেছি, গোসল করার অবস্থা আমার শরীর দিয়ে ঘাম বের হইতেছে, মানে আমি এতটা পরিমাণ ভয় পেয়েছি যে একবার ডাকলাম শুনলো না, দ্বিতীয়বার ডাকলাম তাও শুনলো না। আর এটা কিন্তু ক্রমশ কিন্তু আমার কাছে কিন্তু আসতেছে, আমার সাথে কিন্তু ওর ডিস্টেন্স অনেক কমে যেতেছে। মানে এবার লাস্ট আমি এমন, মানে আমার অবস্থা খারাপ, মানে বলে প্রকাশ করার মতো না, যে এখন যদি ও আমাকে আক্রমণ করে বসে আমি কি করবো, কিছু করার নেই আমার। তো দান 3 দান, লাস্ট দান, মানে তৃতীয়বারের মতো আমার শরীরের যতটা শক্তি ছিল, মানে ওই পরিস্থিতির কথা বললে, মানে আমার মাথায় যখন আসে পরিস্থিতিটা, মানে কি বলবো, এখনো আমার গায়ের লোম দাঁড়ায় যায়। লাস্ট বার যখন আমার পুরো শরীরের শক্তি দিয়ে যখন আমি ডাক দিলাম, এত জোরে চিৎকার করে ডাক দিছি, মানে যেহেতু এটা মনন বাঁচান প্রশ্ন, ওই হারুন ভাই করে একটা জোরে চিৎকার দিয়ে টান দিলাম। মানে এটা হয়তো আল্লাহরই মহিমা, আল্লাহর কারিশমা, এটা আল্লাহরই ইচ্ছা। তৃতীয়বার যখন ডাক দিছি, ওই ডাকের সাথে সাথে উনি দৌড় দিয়ে বাইরে আসছে যে ভাই কি হয়েছে, মুন্না ভাই কি হয়েছে, মুন্না ভাই কি হয়েছে। উনি যখন আসছে তখন আমার একটু সাহস বাড়ছে। উনি যখন দৌড়ে আসছে আস্তে আস্তে, তো উনি আমার কাছাকাছি পৌঁছাইছে, তো ওনার পেছন পেছন আবার ওনার মাও দৌড়ে আসছে একটা টর্চ লাইট নিয়ে। ওনারা যখন আসলো তখন আমি বললাম, ভাই দেখেন এটা কি। তো উনিও তাকাইলো, তাকাই দেখে বলি এটা কি। ওনার মা যে পেছনে আসছে উনিও দেখলো। মানে এটা এমন একটা ঘটনা, আমরা সবসময় কিন্তু সাধারণত ভূতের গল্প, জিনের গল্প যাই বলি, এটা কিন্তু একজনে দেখে বা একজনের উপর ভর করে, এরকম আমরা সবসময় শুনে আসছি। কিন্তু এটা এমন একটা ঘটনা যেটা আমি দেখছি, আমি যার বাসায় গেছি উনি দেখছে, এবং কি ওনার মাও দেখছে। এরকম ঘটনা আসলে মানে বাস্তব ঘটনা, আমি আমার মনে হয় না এরকম সবাই দেখছে যে একসাথে 2-3 জন সবাই এক জিনিসটা দেখছে। তো আগুনটা মোটামুটি 1 হাতের মতো লম্বা ছিল। আমরা শুধু আগুন দেখছি, যেহেতু অন্ধকার আমরা শুধু আগুনটাই দেখছি, আমরা কোনো অবয়ব, ছায়া, এগুলো মিথ্যা কথা বলবো না। অবয়ব দেখছি, ছায়া দেখছি না, কিছুই দেখিনি, জাস্ট আগুনের গোলাটা দেখছি, যেটা প্রায় 1 হাত লম্বা। গ্যাসের চুলার মধ্যে ফুল স্পিডে আগুন জ্বালালে যেরকম উঁচা লম্বা আগুন হয়, ঠিক ওইরকম লম্বা একটা আগুন। তবে সম্পূর্ণ ওটা কি কালার, কমলাও বলবো না, লালও বলবো না, ওই টাইপের একটা কালার। তো এই কালারটাই আলাদা সম্পূর্ণ। তো যখন ওনার মা দেখছে, ওনার মা একটা চিল্লান দিয়ে উঠছে যে এটা এটা কি। দেওয়ার পরে তো ওনার মার হাতে যে টর্চ লাইটটা ছিল, ওই টর্চ লাইটটা ওইটার দিকে মারে। ওইটার দিকে মারার পরে ওইটা ভাই একটা দৌড় দেয় নিচের দিকে, মানে মানে ফুল স্পিড, মানে কত স্পিড বলবো বোঝা, মানে একটা দৌড় দিছে আগুনটা, দৌড় দিয়েই মনে করেন যে প্রায় 10-15 হাত যাওয়ার পরে এটা আগুনটা নিভে গেছে।
নিবে, আর কিছু নাই। এটাও নিবে গেছে। নিবে যাওয়ার পরে আবার ওই যে যে করুণ সুরটা ছিল, ওই করুণ সুরটা আবার মনে করেন যে বাইজে উঠলো। এটা করুণ সুর বলবো না করুণ ডাক বলবো আমি বুঝতেছি না, এটা একমাত্র আমি শুনছি, আর তারপরে ওনারাও শুনছে, যাদের বাসায় আমি বেড়াতে গেছিলাম ওনারাও শুনছে, ওনারাও দেখছে। তো এই যে ঘটনাটা, এটা আমি বলবো যে হ্যাঁ, জিন ভূত প্রেত যাই বলি, এটা আসলে হচ্ছে একটা দুষ্ট জিন। ভূত পেতনি বলতে তো আসলে কিছুই নাই, এটা আসলে দুষ্ট জিনের বিভিন্ন প্রকারভেদ। তো আমি যেই পরিস্থিতিতে পড়ছি, হয়তোবা আমার কি সাহস বেশি কিনা আমি সঠিক জানি না, না এরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম সেটাও আমি জানি না। তবে ওনারা যদি না আসতো তৃতীয় ডাকের পরে, তখন আমার কি অবস্থা হইতো সেটাও আমি জানি না, একমাত্র উপরওয়ালা জানে। তবে আল্লাহর অশেষ রহমতে এই যাত্রা আমি বেঁচে গেছি, এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যে হয়তো বা আমার সাথে খারাপ কিছু হইতে পারত। তো মূল যে বিষয়টা, মূল যে মজাটা, সেটা হলো ওদিন রাতে তো আমি আর ঘর থেকে আর বের হই নাই। তো পরের দিন সকালবেলা আমি যখন ঘর থেকে বের হইছি, বের হয়ে যখন আমি ওই জায়গাটা পরিদর্শন করলাম যে ওখানে আসলে কি ছিল বা কেমন ছিল, কোথায় ছিল, তো আমি যেটা দেখছি সেটা দেখে সম্পূর্ণ আমি অবাক। যে আমি যেখানটাতে দাঁড়ায় গোসল করছি, তার 5 হাত পরে থেকে বা ধরেন 7-8 ফুট পরে থেকে একদম নিচে যে পাহাড়, এটা ছিল পাহাড়ের মানে শেষ, তারপরে আর কিছু নাই। একদম মনে করেন যে 300-400 ফুট নিচে গর্ত। আমার প্রশ্ন হইল, ওই যে আগুনটা ছিল আমার যে 30 হাত দূরে বা 20 হাত দূরে যে আগুনটা ছিল, দাঁড়ায় ছিল বা এক জায়গায় স্টিল ছিল, সে কিভাবে ছিল? আমার প্রশ্ন, মানে ওই দিন ওর ঘটনার পরতে আমার মানে মাথা একদম আউল হয়ে গেছে যে ওটা কিভাবে ছিল এখানে। এই ছিল আমার ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে ভাইয়া, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো যদি ঘটনা এরকম, আমার সাথে আরো এমন অনেক ঘটনা আছে, যদি আপনার শোনার ইচ্ছা হয় তো অবশ্যই আমাকে জানাবেন, আমি ঘটনা পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অশেষ ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে। আপনার গল্পটি বা কাহিনীটি অনেক ভালো লেগেছে আমার, যার জন্য আমি প্রচার করলাম। আশা করি নেক্সটেও আপনি আমাদেরকে এইভাবেই ঘটনা পাঠিয়ে যাবেন। এখন আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার যেই ঘটনাটাই আজকে, এটি আমাদের গ্রামের ঘটনা, আমার বাবার সাথে ঘটে যাওয়া। এটি একটি ছোট্ট ঘটনা। আমাদের গ্রামের বাড়ি ঢাকা নবাবগঞ্জ অন্তর্গত মাঝিকান্দা গ্রামে। তো আমি এর আগেও আপনাদের বলেছি যে আমাদের ওখানে নিষ্কান্দা নামে একটি জায়গা, আমাদের জায়গার মধ্যে এটি। এখানে আপনার সনাতন ধর্মে যারা আছেন তারা এখানে পূজা অর্চনা করেন, এবং প্রতি সাকরাইনে মানে জানুয়ারি 15 তারিখ এখানে মেলা বসে। তো কাহিনীটি আপনার অনেক আগের, তখন আমরা ছোট। তো আমার নানি বাড়ি আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সে ধরেন বড় জোর গেলে 10 মিনিট, এর বেশি না। তো আমার আব্বা প্রায়ই আপনার রাত করে আর কি নানি বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতেন, প্রায় এরকম হইতো। কারণ ওখানে তার শালারা ছিল, শাইলেরা ছিল, তাদের সাথে কথা বলতে বলতে রাত হয়ে যেত। তো এরকমই প্রায় আব্বা যখন আসতো রাতেবেলা, তো হাতে তো টর্চ লাইট থাকতো। তো আমাদের ওখানে একটা বট গাছ ছিল, ওই নিষ্কেন্দার বট গাছ। ওই বট গাছে আপনার আব্বা প্রায়ই দেখতো যে আপনার লাল শাড়ি পরা আপনার বউ সাজে বসে থাকতো, কিন্তু আব্বা কিছু বলতো না, কারণ আমরা এই সম্পর্কে আগে থেকেই এটা জানতাম যে এখানে আপনার মানে হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা হয়, যেহেতু কিছু থাকতে পারে। তো যারা এটা আমাদের জায়গা বিক্রি করে গেছে তার কথাটা অবশ্য আমাদের বলে গেছে। তো এরকম আব্বা 2-3 বার দেখছে, এটা মানে আব্বার নিজ চোখে দেখা। তো যেহেতু আব্বাও কিছু বলেনি, ওটাও কিছু বলতো না, ওটা বড় একটা মানে ঘুমটার মতো দিয়ে বসে থাকতো চুপচাপ। ওটা যদি
কেউ কিছু বলতো তাহলে ওটা ডিস্টার্ব করতো, এছাড়া আমাদের ওখানে আপনি যাকে জিজ্ঞেস করবেন ওটা এছাড়া কাউকে ডিস্টার্ব করতো না। যাই হোক, আমি আপনার সেকেন্ড যে ঘটনাটা, আমার সেকেন্ড ঘটনায় চলে যেতেছি। তো সেকেন্ড ঘটনা আমার কালেক্টেড ঘটনা, এটি একটি মাঝিকে নিয়ে। তো মাঝির নাম ছিল হারু মাঝি। তো হারু মাঝি আপনার এটা আপনার মানে ফেনী জেলার পরশুরাম গ্রাম, অথবা আপনার চিনতে পারেন ওই জায়গার কাহিনী। আর কাহিনীটি আজ থেকে আপনার 55 ইয়ার্স আগের কাহিনী। তো এই হারু মাঝি আপনার কি করতো, নদী পারাপার করতো। কিন্তু নদী পারাপার করলেও তার একটা সিস্টেম ছিল যে যেহেতু যখন আপনার শুকনা মৌসুম আসতো তখন তো আর নদী পার হইতো না কেউ, তখন উনি আপনার বাসায় বাসায় গিয়ে, যেহেতু তার এখন কোনো কাজ নাই, বাসায় বাসায় গিয়ে চাল ডাল এগুলা উনি সংগ্রহ করতো। কারণ বর্ষা সিজন হলে উনি আর কি নদী পারাপার করতো নৌকা দিয়ে। কিন্তু গ্রামবাসী একটা শর্ত ছিল যে যত রাতই হোক তুমি ওখানে থাকবা, রাতে মানুষজন আসলে পারাপার করবা। এর বিনিময়ে তাকে ওই যখন শুকনা মৌসুম আসতো তখন তাকে চাল ডাল এগুলা আলু এগুলা দিয়ে সাহায্য করা হতো। এখন দেখা যেত যে আপনার মাসে হয়তো বা 1-2 দিন কেউ রাত করে আসছে, বা 2 মাসে, এরকম এর চেয়ে বেশি আর ওখানে হইতো না। তেমনি একদিন উনি রাতে আপনার নৌকায় শুয়ে আছে, তো দেখে যে কে জানি দূর থেকে হাইটে আসতেছে। তো পায়ে শব্দ হইতেছে, এবং খালি পায়ে হাঁটলে যে শব্দটা হয় ওরকম একটা শব্দ, আর পায়ে নুপুরে একটা শব্দ হইতেছে। তো ওনার প্রায় কাছাকাছি চলে আসছে। তো ওনার নৌকায় টিম টিম করে আর কি আপনার ওই হারিকেনের যে আলো ওইটা জ্বলতেছে। তো প্রায় কাছাকাছি আসার পরে নৌকার এখানে তো তখন হারু মাঝি উঠলো। ওঠার পর মানে চাঁদের আলোতে যতটুকু বোঝা যায় আর কি, তো উনি দেখলো যে না, এটা তো বউ সাজে পুরা, নতুন শাড়ি গহনা পরা। এখন ওই হারু মাঝি জিজ্ঞেস করতেছে আপনি কোথায় যাবেন? তখন ওই মেয়েটা বলতেছে আমি নদীর ওই পারে যাব। তখন হারুবাজি মনে মনে চিন্তা করলো, নতুন শাড়ি পরা, গহনা, এটা কি বিয়ে থেকে আবার ভাইগাটাকে আসছে নাকি, তাহলে পার করলে মুশকিল হতে পারে। তো উনি এই চিন্তা করে বললো যে না, আমি পার করতে পারবো না, আপনি সত্যি করে বলেন আপনি কোত্থেকে আসছেন। তখন বলতেছে আমি আমার বাড়ি থেকেই আসছি, আমার ওই পারে যাওয়া লাগবে, আমার খুব কাজ। তখন হারু মাঝি মনে মনে চিন্তা করলো যে না, একে কোনোভাবেই ওই পারে নেওয়া যাবে না। তখন আবার আপনার গ্রামে আপনার ওই কি বলে মানে গুটি বসন্ত, ডায়রিয়া, কলেরা এগুলো চলতেছিল। তো এখন এইটা আবার আমরা মানে তখনকার সময়ে আপনার বলা হইতো যে আপনার ওই মানে একটা মহিলা এই রোগগুলো বহন করে। তো একে মানে নদী, এরা কোনো সময় নদী নিজে পার হইতে পারে না কারোর সাহায্য ছাড়া। তো আসলে এই গল্পগুলো গ্রাম অঞ্চলে আপনারা অনেক শুনতে পাবেন। তো যাই হোক, তো ওই তখন হারু মাঝি মাথা ওই জিনিসটা আসলো যে না, এটা হয়তো বা ওই মহিলা হইতে পারে যে এই রোগগুলো আর কি বহন করে। তো উনি কোনোভাবেই আপনার নদী পার করতে সম্মতি জানায় না, কারণ আমি আপনাকে ওই পারে নিয়ে যেতে পারবো না। তখন ওই মহিলা হারু মাঝি জিজ্ঞেস করে আচ্ছা আপনার বাড়ি কি এই গ্রামে নাকি নদীর ওই পারে? তখন হারু মাঝি বলে না, আমার বাড়ি তো নদীর ওই পারে। বলে যে আচ্ছা আপনাদের গ্রামে কি কলেরা, ডায়রিয়া বা আপনার গুটি বসন্ত হইতেছে? তখন বলে না, আমাদের ওদিকে তো শুরু হয় না, কিন্তু এই গ্রামে হইতেছে। তখন ওই মহিলা বললো যে আচ্ছা বুঝতে পারছি আমি ব্যাপারটা। তো এইটা বইলাই মহিলা আপনার এই নদীর ভিতরে আপনার ঝাঁপ দিল। এখন নদীতে ঝাঁপ দিলে হয়তো বা আপনার দেখা যাবে সে একদিকে ডুব দিয়ে উঠছে, বা আপনার মানে কিছু একটা বোঝা যাবে, কিন্তু এমনভাবে সে ঝাঁপ দিছে মনে হচ্ছে কোনো একটা ভারী বস্তু ওই যে পানিতে পড়ছে, আর তার ওঠার কোনো দিক সে আর দেখতে পায় নাই। তো এটা দেখার পর হারু মাঝি একটু মনে মনে ভয় পায়। ভয় পাওয়ার পর তিনি তাড়াতাড়ি নৌকা চালে ওই পারে গিয়ে বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পরে যাই হোক, রাতে খাওয়া দাওয়া করে উনি ঘুমায় পড়ে। তো তার কিছুদিন পর থেকেই ওই জায়গার জেলেরা আপনার মাছ ধরা, মানে মাছ তো ডেলি ধরে, কয়েকদিন পর থেকে শুরু হয়েছে আপনার যেই মাছই ধরে ওই মাছেই শরীরে ঘা,
এখন সবাই তো বলে গিয়ে কী ব্যাপার, যেই মাছ ধরি ওই মাছের ঘা, ব্যাপারটা কি? পরে হারু মাঝি চিন্তা করলো, না এটা তো গ্রামবাসীদের বলা দরকার। তখন এই হারু মাঝি কী করলো, হারু মাঝি আপনার গ্রামবাসীদের কাছে এগুলা বলল যে আমি ওই রাতে এরকম এক মহিলা দেখছি, কিন্তু আমি মহিলাকে পার করতে চাইনি। পরে সবাই বুঝতে পারলো আসলে ওইটা ছিল আপনার ওই মানে রোগ জীবাণু, মানে গুটি বসন্ত, ডায়রিয়া, কলেরা যে আপনার বহন করে ওই মহিলা। এই মহিলার নামটা একটা ছিল, নামটা আমার ঠিক এখন খেয়াল আসছে না, গ্রামে যে নামে এই মহিলাকে ডাকে আর কি। হ্যাঁ, পরে তারা বুঝতে পারলো যে এরকম মানে হয়েছিল, ভাগ্য ভালো যে হারু মাঝি একে পার করে না, পার করলে তো পুরা গ্রামটা আপনার মানে এই গুটি বসন্ত বা ডায়রিয়া হয়ে আপনার ধ্বংস হয়ে যেত। তো যাই হোক, এটা ছিল একটা আপনার ছোট ঘটনা। তো আজকে মতো আমি এতটুকুই আপনার শেষ করছি। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ইমেল করবেন আর আমাদেরকে ভয়েস ক্লিপ পাঠাবেন। অবশ্যই আমরা আপনাদের এগুলা আমরা শুনে যেটা আমাদের মনে হবে প্রচারযোগ্য, অবশ্যই আমরা সেটা প্রচার করব। আর আজকে এক প্রবাসী ভাইয়ের ভয়েস ক্লিপ আপনারা শুনলেন, কীরকম লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।